গত কয়েকদিন আগে বাংলাদেশে পাহাড়ি এলাকায়, বিশেষ করে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এলাকায় খুব একটি বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে। একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল সেখানে। বিশেষ করে এক পাহাড়ি কিশোরীকে যে ধর্ষণের একটি ঘটনা এখানে আলোচনায় এসেছিল। তো সেই ধর্ষণের ঘটনার কারণে এখানে পাহাড়ি এবং বাঙালি যারা সমতল ভূমি থেকে ওখানে গিয়েছে, তাদের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষ থেকে ওখানে 140 ধারা জারি করা হয় এবং পাহাড়ের যারা আদিবাসী রয়েছে তারা সেই 140 ধারা ভঙ্গ করে রাস্তায় বসে পড়ে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, স্ক্রিনে, যে রাস্তায় বসে তারা মিছিল করছে, যে এখানে ছাত্র সমাজ জেগেছে। তারা মোটামুটি এখানে একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে যেটা জানা গিয়েছে যে এই যে ধর্ষণের যে ঘটনা, সেখানে তিনজন ডাক্তারের মেডিকেল বোর্ড, যা প্রধান ছিলেন একজন চাকমা সম্প্রদায়ের ডাক্তার, মহিলা ডাক্তার, তিনি রিপোর্ট যা দিয়েছেন সেখানে দেখা গিয়েছে যে ধর্ষণের কোনো ধরনের আলামত এই মেয়ের মধ্যে ছিল না। তো এই কয়েক মাস আগে আমরা একটি নিউজ দেখেছিলাম যে ভাইকে ফাঁসানোর জন্য নিজের সন্তানকে মা এবং প্রতিবেশীকে ফাঁসানোর জন্য ঘটনাটা, চাচি, মা এবং বাবা মিলে নবম শ্রেণী পড়ুয়া মেয়েকে ঘুম থেকে তুলে নিয়ে রাতের আধারে হত্যা করেছিল। হয়তো এরকম কোনো ঘটনা হতে পারে যে ওখানে বাঙালিদেরকে ফাঁসানোর জন্য এই ঘটনাটি ঘটানো হয়েছে। তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে এখানে যারা আদিবাসী, এই উপজাতিদেরকে আমাদের প্রতিবেশী কোনো রাষ্ট্র থেকে, তিনি নামটিও সরাসরি উল্লেখ করেছেন, আমি নামটি সরাসরি উল্লেখ করছি না, চক্রান্ত করা হচ্ছে পাহাড়কে অশান্ত করার জন্য। তো যে ঘটনাটি, যেহেতু আমরা তদন্ত প্রতিবেদনে বা ডাক্তারি মেডিকেল রিপোর্টে দেখেছি যে না, আসলে ধর্ষণের কোনো ঘটনা বা আলামত পাওয়া যায়নি, তাহলে যদি আলামত পাওয়া না যায়, যে ঘটনা ঘটানো হয়েছে এই রাস্তা আটকিয়ে অবরোধ, আমরা কিন্তু দেখেছি ডাক্তার জয়া চাকমা সহ 3 সদস্যের মেডিকেল বোর্ডের দেয়া রিপোর্টে যেটা জানা গিয়েছে যে এটা সম্পূর্ণ নর্মাল, ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি এবং ঘটনাটি ছিল সহিংসতা তৈরি করার জন্য একটি মিথ্যা এবং বানোয়াট। তো যদি এটা মেডিকেল রিপোর্ট সত্যিই হয়, তাহলে কিন্তু যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে এবং তারা দোষী। তো কয়েক বছর ধরে আমরা এখানে যেটা দেখতে পাই, পাহাড়ি এলাকায় তারা কিন্তু বিভিন্ন এখানে যে সন্ত্রাসী সংগঠন রয়েছে, বিচ্ছিন্নতাবাদী সংগঠন, তারা জুমল্যান্ড তৈরি করার জন্য, মানে একটি আলাদা রাষ্ট্র, বাংলাদেশের এই 3 পার্বত্য এলাকা নিয়ে তারা একটি আলাদা রাষ্ট্র করতে চান। এর যে আয়তন, এত ছোট্ট একটি রাষ্ট্র করার তাদের দাবি, তারা সহিংসতা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন সময় এবং এই যে ধর্ষণের যে ঘটনাটি, এটাও সেই সহিংসতারই একটি অংশ মনে হয়। তো এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি যে এরা আর্মি, বিজিবি সহ পুলিশ ছিল, বিভিন্ন বাহিনীর সামনে থেকে মিছিল নিয়ে যাচ্ছে এবং নারীদের যে উগ্র আচরণ আমরা এখানে দেখেছি, তারা কিন্তু এটাই একটি কৌশল হিসেবে নিয়েছে। বিশেষ করে এই মিছিলে নারীদেরকে এবং শিশুদেরকে সামনে রেখেছে। এটা হচ্ছে একটা যে গভীর ষড়যন্ত্রের অংশ, সেটা বোঝা যায়। কারণ আন্তর্জাতিক চক্রান্ত বা ভালো মানের বুদ্ধিমান লোক এদের পিছনে যদি না থাকতো, তাহলে তারা এই যে একটি পদ্ধতি, যে শিশু এবং নারীদেরকে সামনে রেখে আন্দোলন করা, যদি কোনো ধরনের ক্যাজুয়ালিটিস হয়, তাহলে প্রচার করা যাবে যে নিরীহ নারীদেরকে হত্যা করা হয়েছে বা নারীদেরকে আহত করা হয়েছে, শিশুদেরকে আহত করা হয়েছে, এগুলো তারা প্রচার করতে পারবে। এটাই ছিল তাদের কৌশল। তো বিভিন্ন সময়, এর আগেও আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম যে বাংলাদেশকে অশান্ত করার জন্য আমাদের দেশে প্রতিবেশী বিভিন্ন রাষ্ট্র থেকে কিন্তু অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং এই অঞ্চলটিকে নিয়ে একটি আলাদা তারা রাষ্ট্র করার জন্য এই সংগ্রামে নেমেছে বা এই একটি অপকৌশলে তারা মেতেছে।
তা আমাদের দেশে আর্মি, বিজেপি এরা যে কতটা ধৈর্যশীল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তারা যেভাবে উগ্রতা ছড়িয়ে 144 ধারা ভঙ্গ করে মিছিল মিটিং করছে, সেখানে কিন্তু প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল। তারা কিন্তু কোনো ধরনের অ্যাকশন নেয়নি। যদি এটা সমতলের কেউ করতো তাহলে কিন্তু, বা বাংলাদেশের মানুষ বাঙালিরা কেউ করতো তাহলে কিন্তু প্রশাসন অ্যাকশন নিত। এখানে প্রশাসন অ্যাকশন নেয়নি এই কারণে যে সারা পৃথিবীতে এটা প্রচার করবে সবাই নেগেটিভভাবে যে আদিবাসীদেরকে অত্যাচার করছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের নৌবাহিনী বা অন্যান্য বাহিনীগুলো। পরবর্তীতে আমরা যেটা জানতে পেরেছি যে স্থানীয় কিছু লোকজন, এলাকাবাসী 6 জন অস্ত্রধারী সন্ত্রাসীকে এখানে গ্রেপ্তার করেছে। তারা নাম বলছে, এখানে শুনুন, নামগুলো আমরা শুনতে পারি। তো এখানে তারা কিন্তু তাদের নাম বলছে এবং স্থানীয় মানুষজন যে কাজটি করেছে মহৎ একটি কাজ করেছে। কারণ সন্ত্রাসীর কোনো পরিচয় নেই, সন্ত্রাসীর কোনো সে ধরনের স্থান নেই। পাহাড়ে যারা বসবাস করছে তারা শান্তিপ্রিয়ভাবে, শান্তিপূর্ণভাবে বসবাস করবে, এটাই আমাদের প্রত্যাশা। সুতরাং স্থানীয় জনগণ, এই 6 জন অস্ত্রধারী সন্ত্রাস, তাদের হাতে যে অস্ত্র ছিল সেগুলো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই সন্ত্রাসীদেরকে যে গ্রেপ্তার করেছে এই জন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই আমি। এবং আমরা চাই পাহাড়ে যারা বসবাস করছেন তারা এই ধরনের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করবেন। গ্রেপ্তার করে সাথে সাথে আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবেন। তো এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চাই না। তো পাহাড়ে এর আগে আমি আর একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কোন কোন রুট থেকে অস্ত্র আসছে, কীভাবে অস্ত্র আসছে। আর এর আগে আমরা ভারতের একজন বর্তমান ক্ষমতাসীন দলের একজন নেতাকে বলতে শুনেছিলাম যে বাংলাদেশকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হবে। তো এই যে ধর্ষণের ঘটনা এখানে বলা হয়েছে, সেখানে এই মেয়েটিকে যারা নির্যাতন করেছে তার মধ্যে, বা মেয়েটিকে যারা অপহরণ করেছিল তার মধ্যে হিন্দু সম্প্রদায়ের ছেলে ছিল এবং এই উপজাতিদের মধ্যে ছিল, মুসলমান সম্প্রদায়ের কেউই ছিল না এই মেয়েটির কে অপহরণের ক্ষেত্রে। তারপরেও তারা কিন্তু মসজিদে হামলা করেছে, তারপরে মুসলমানদের বাড়িঘরে হামলা করেছে। যদি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে থাকলে এটা কিন্তু আসলেই পাহাড়ের শান্তি বিনষ্ট করবে। পাহাড়িরা সবসময় বলে থাকে যে এখান থেকে সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে। এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন নারীদের উগ্র আচরণ দেখুন, হাতে লাঠি নিয়ে বাংলাদেশের যে আর্ম পুলিশ ব্যাটালিয়ন বা APBN এর বাসে তারা যাচ্ছিল ওখানে ডিউটি করতে, তাদের গাড়ি আটকে দিয়ে এখানে তারা, যেখানে প্রশাসনে 144 ধারা জারি করা রয়েছে তারপরেও সেই 144 ধারা ভঙ্গ করে তারা এভাবে প্রশাসনের গাড়ি আটকিয়েছে লাঠিচোটা নিয়ে নারীদেরকে এবং শিশুদেরকেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন সামনে। এটা তাদের একটি কৌশল। তো তারপরেও প্রশাসন কিন্তু সম্পূর্ণ নীরব, প্রশাসন কিছুই বলছে না, একদম চুপচাপ দাঁড়িয়ে আছে। প্রশাসন চাইলে একটা অ্যাকশন নিতে পারতো, বল প্রয়োগ করতে পারতো, কিন্তু সেটা প্রশাসন করেনি। এখানে প্রশাসন চায় না যে এদের সাথে একটি কোনো, এখান থেকে কোনো নারীটি কী আচরণ করছে, তার হাতে লাঠি দেখুন, সে লাঠি নিয়ে কেমন করছে, মানে আঘাত করতে চাচ্ছে। তো এই ধরনের উগ্রবাদী যারা এখানে রয়েছে তাদেরকে আমি অনুরোধ করব, এই দেশে বসবাস করলে আপনি এই দেশের আইন মেনে বসবাস করতে হবে। আপনাদের উচিত আরও বেশি নম্র ভদ্র হওয়া, বাংলাদেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া, বাংলাদেশের সংবিধানের যে নিয়মকানুন রয়েছে সেগুলো মেনে চলা। আপনারা যদি এভাবে সহিংসতা করতে থাকেন, সহিংস আচরণ করেন, কোনো অন্য কোনো দেশের উস্কানিতে আপনারা এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করেন, তাহলে কিন্তু পরিণতি ভালো হবে না। পাহাড়ে যারা বসবাস করছে সেখানে, এই পাহাড়, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি এটা বাংলাদেশেরই অংশ। সুতরাং এখানে বাংলাদেশের সকল বৈধ নাগরিক বসবাস করতে পারবে। এখানে যে শুধু পাহাড়ি উপজাতিরাই বসবাস করবে এমন কোনো কথা নেই, সকলের জন্যই এই দেশটি। সুতরাং আপনারা সকলে মিলেমিশে বসবাস করুন, দেশের আইনকানুন মেনে চলুন, তাহলে এখানে শান্তি আসবে। আর যদি সেটা না করেন তাহলে বাঙালিরা যেমন শান্তিতে থাকতে পারবে না, আপনারাও সেভাবে শান্তিতে থাকতে পারবেন না। সুতরাং এই সন্ত্রাসী কর্মকাণ্ড বাদ দিন, সেই অনুরোধ রাখছি। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ।